বন্ধুরা, আমি অভিষেক রয়েছি তোমাদের সঙ্গে। প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মডিউলটাতে তোমাদেরকে স্ট্যাটিস্টিক্স পড়াবো, ক্লাস 11-এর স্ট্যাটিস্টিক্স পড়াবো। তো আজকের যে আজকের ক্লাসটাতে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু স্ট্যাটিস্টিক্স, একদম স্ট্যাটিস্টিক্সের সূচনা। তো দেখো বন্ধুরা, তোমরা যারা স্ট্যাটিস্টিক্স আগে পড়োনি তাদের কিন্তু স্ট্যাটিস্টিক্স বললে স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে প্রায়র কোনো ধারণা নাও থাকতে পারে, নাও জানা যেতে পারে। যেমনটা আমরা ম্যাথামেটিক্স শুনলে যেমন আমাদের বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি এই সমস্ত জিনিসপত্র আমাদের মাথায় চলে আসে, কিন্তু স্ট্যাটিস্টিক্স নামটা বললে তোমাদের হয়তো এরকম কোনো প্রায়র আইডিয়া না থাকতে পারে। তার জন্য তুমি দেখতে থাকো এই ক্লাসটা, একটা ইন্ট্রোডাকশান তোমরা পাবে। যারা ক্লাস 11-এর স্ট্যাট নিয়েছো তাদের ক্ষেত্রে এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। এই ভিডিওটা পুরোটা দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের ক্লাসটা। তো প্রথমে আমি স্ট্যাটিস্টিক্স পড়াবো, বানানটা ভালো করে লক্ষ্য করো এই সাবজেক্টটার, STATISTICS। তো এই স্ট্যাটিস্টিক্স এই ওয়ার্ডটা এসছে কিন্তু স্টেট নামক ওয়ার্ডটা থেকে। স্ট্যাটিস্টিক্স ওয়ার্ডটা এসছে স্টেট নামক ওয়ার্ড থেকে। স্টেট মানে আমরা সবাই জানি, স্টেট মানে হচ্ছে রাজ্য। তাহলে কি হতো অ্যাকচুয়ালি, কেন এই স্টেটটা থেকে স্ট্যাটিস্টিক্স এলো? তার কারণটা হচ্ছে গভর্নমেন্টের সবসময় একটা জিজ্ঞাস্য বিষয় থাকে, সেটা হচ্ছে যে তার রাজ্যের বা তার দেশের জনসংখ্যা কত, তার দেশের রাজ্যের যত জনসংখ্যা আছে তার একটা আর্থসামাজিক চিত্র কেমন, মানে ধরো মাসিক গড় ইনকাম কত বা বার্ষিক গড় ইনকাম কত, কতজন মানুষ বিলো প্রপার্টি লেভেলের নিচে বাস করছে। এই সমস্ত ইনফরমেশান কিন্তু গভর্নমেন্টের সবসময় দরকার হয়ে থাকে। নতুন কোনো একটা প্রজেক্ট, নতুন কোনো একটা প্রকল্প ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট কিন্তু সবসময় এই সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু গভর্নমেন্টের কাছে দরকার হয়। তো এটা অনেক আগে থেকে, অনেক বহু প্রাচীনকাল থেকেই এই তথ্যগুলোর জন্যই কিন্তু এই স্টেট থেকে স্ট্যাটিস্টিক্স কথাটা এসছে। ঠিক আছে, তো এবার আমি দেখি যে স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে বেসিক্যালি, তোমরা এক্সাম্পল থেকেই বুঝতে পারছো, এটা মানে হচ্ছে নিউমেরিক্যাল ইনফরমেশন, মানে কিছু নাম্বার এর যে তথ্য, এই তথ্যগুলোকে কালেক্ট করা, এক নাম্বার। দু নাম্বার, অর্গানাইজ করা। তিন নাম্বার, সেটাকে অ্যানালিসিস করা বা স্ট্যাটিস্টিক্সের টার্মে ইনফারেন্স করা। দেখো এটার অনেক সাব পার্ট আছে। এই যে জিনিসটা বললাম, এটা হচ্ছে মেনলি স্ট্যাটিস্টিক্সের উদ্দেশ্য, যে আমরা তথ্য বা ডাটা কালেক্ট করব, সেটাকে অর্গানাইজ করব। তৃতীয় হচ্ছে অ্যানালিসিস বা ইনফারেন্স করব। তো এর অনেক সাব পার্ট আছে যেগুলো আমরা আস্তে আস্তে পড়তে থাকবো। আমি প্রত্যেক ক্লাসের শুরুতে আমি এগুলো নিয়ে ডিসকাস করব যে আমরা আজকে কোন পার্টটা পড়ব। দেখো এই গোটা বিষয়টা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এইবার আমরা দেখে নিই চলো যে স্ট্যাটিস্টিক্সটা আমরা কেন পড়বো, আজকের দিনে আমাদের স্ট্যাটিস্টিক্সটা কোথায় কাজে লাগে। দেখো একটা সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেকটা আজকের দিনে আমরা যখন একটা ভবিষ্যতে একটা ডিসিশান নিই, সেই ডিসিশানটা নেওয়ার আগে কিন্তু আমি পুরনো মানে পাস্টে কী ঘটে গেছে সেই ইনফরমেশানটা কিন্তু অ্যানালিসিস করার চেষ্টা করি। দেখো তুমিও কিন্তু এটা অজান্তে করেছো আগে, আমি শিওর তুমি করেছো। একজন ডাক্তারবাবু নতুন একটা ওষুধ একটা কোনো পেশেন্টকে দেবেন কি না দেবেন সেটার ওপর ডিপেন্ড করছে কিন্তু যে আগে 100 জন বা 500 জন পেশেন্টের ওপর সেই ওষুধটা কীরকম এফেক্ট করেছে, তাই না? তবেই না ডাক্তারবাবু নতুন পেশেন্টকে ওই ওষুধটা রেকমেন্ড করবেন। সুতরাং এই যে নিউমেরিক্যাল ইনফরমেশানটা সঠিক অ্যানালিসিস বা সঠিক ইনফারেন্সটা কিন্তু আজকের দিনের ক্ষেত্রে খুব জরুরি, নতুন ভবিষ্যতের কোনো একটা ডিসিশান আমরা নেওয়ার ক্ষেত্রে। তো এটা একটা এক্সাম্পল গেল। আর একটা ক্লাসিক এক্সাম্পল যেটা আমি তোমাদের দিই, ধরো আমার কাছে আমি একটা অর্গানাইজেশান চালাই, সেই অর্গানাইজেশানটায় ধরো 50 জন লোক আছে। ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে যে ইন্ডিয়ার আর্থসামাজিক চিত্রটাকে তুলে ধরার।
গোটা ইন্ডিয়ার আর্থসামাজিক চিত্রটাকে তুলে ধরা। ধরো আমার একটা সিম্পল কোয়েশ্চেন, আর্থসামাজিক চিত্র এতটা দূরে না গিয়ে ধরো আমি একটা সিম্পল কোয়েশ্চেন আস্ক করতে চাইছি। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আমাদের মাসিক গড় আয়, যে ভারতবর্ষের মানুষের মাসিক গড় আয় কত, ধরো এই একটা সিম্পল কোয়েশ্চেন আমি আস্ক করতে চাইছি, জিজ্ঞেস করতে চাইছি। আমার কাছে 50 জনের হ্যান্ডস রয়েছে, 50 জন লোক রয়েছে যাদেরকে আমি মান্থলি স্যালারি দিই, তাদেরকে আমি বললাম ভাই আমার এই ইনফরমেশানটা লাগবে। তো যারা আমরা স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে একদম জানি না বা স্ট্যাটিস্টিক্স আমরা পড়িনি, তো তাদের ক্ষেত্রে সিম্পল অ্যান্সারটা কী হবে যে আমাদের ভারতবর্ষের 130 কোটি জনগণ, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাব, প্রত্যেকের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করবো ভাই তোমার মাসিক ইনকাম কত, দিয়ে এই প্রত্যেক এই যে হিউজ পরিমাণ ডাটা আমরা পাবো সেটাকে গড় বার করে আমরা বলবো যে আমাদের মাসিক গড় আয় কত। এই হচ্ছে পুরো প্রসেসটা হওয়া উচিত। কিন্তু তুমি একবার ভেবে দেখো যে 130 কোটি লোককে যদি আমার সার্ভে করতে হয় আর আমার কাছে যদি 50 জনের একটা হ্যান্ড মাত্র থেকে থাকে, তাহলে আমার কত টাইম লাগবে, বুঝতে পারছো? তো মিনিমাম ধরো 10 বছর টাইম লাগবে এই 130 কোটি লোকের ডাটা কালেক্ট করার জন্য। এবার এটা গেল প্রথম প্রবলেম, 10 বছর টাইম লাগলো। 10 বছরে আমার এই 50 জন লোককে আমাকে স্যালারি দিতে হচ্ছে, আমার একটা হিউজ আর্থিক একটা টাকা পয়সা লাগবে এটা করার জন্য প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এই এত যে পরিমাণ ডাটা, 130 কোটি লোকের যে ডাটাটা, এটা তো লিখতে গেলে বোধহয় কত পাতা শেষ হয়ে যাবে কোনো ঠিক নেই। এবং আমার ধারণা নেই এমন কোনো সুপার কম্পিউটার আছে যেটা 130 কোটি লোকের এই ডাটাটাকে অ্যানালিসিস করতে পারবে। সুতরাং আমি 130 কোটি লোকের ডাটাটাকে নিয়ে আমি কোনো কাজকর্ম করতে পারবো না, বিকজ আমাদের হাতে এমন কোনো কম্পিউটার নেই যেটা এই 130 কোটি লোকের ডাটাটাকে কালেক্ট করবে, 130 কোটি লোকের ডাটাটাকে ফিট করে তার গড় আয়টা বলে দিতে পারবে। সুতরাং এটা একটা দ্বিতীয় প্রবলেম গেল। তৃতীয় প্রবলেম হচ্ছে ধরো আমি অনেক কষ্ট সৃষ্টি করে অনেক কিছু খরচা করে ধরো আমি 5 থেকে 10 বছরের মধ্যে, ধরো প্রথম দুটো প্রবলেম ভুলে যাও, ধরো আমি সব কিছু ইগনোর করে আমি 5 থেকে 10 বছরের মধ্যে আমি বলে দিতে পারলাম যে ধরো মাসিক গড় আয় ধরো 10,000 টাকা কি 12,000 টাকা, এটা বললাম সব কিছু করে 5 থেকে 10 বছর পর। কিন্তু ধরো তুমি কোয়েশ্চেনটা ইম্পোজ করেছিলে 5 বছর আগে আর তুমি অ্যান্সারটা পাচ্ছ 5 বছর পর, তখন গিয়ে এই অ্যান্সারটার কোনো রেলিভেন্সি না থাকতে পারে, কোনো গুরুত্ব না থাকতে পারে, তোমার কোনো কাজে না আসতে পারে। সুতরাং তুমি যে এতটা টাকা ইনভেস্ট করলে সেই টাকাটার কোনো কাজ হলো না, কারণ তোমার যে আনসারটা তুমি পেলে সেটা নিয়ে তোমার কোনো লাভ হলো না। সুতরাং এইটা কিন্তু আমাদের পারপাসটা সার্ভ করলো না, আমরা কিন্তু এই কোয়েশ্চেনটার আনসার করতে পারলাম না যে আমাদের ইন্ডিয়ার লোকের মাসিক গড় ইনকাম বা গড় আয় কত। তো তার জন্য স্ট্যাটিস্টিক্স বলছে যে তোমাদের দরকার নেই 130 কোটি লোকের ডাটা কালেক্ট করার। তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি র্যান্ডামলি কিছু লোকের ডাটা পিক করে নাও, কালেক্ট করে নাও। তো একটা টার্ম হচ্ছে র্যান্ডামলি, আমি এই কথাটা নিয়ে বলবো, র্যান্ডামলি, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স বলছে তুমি র্যান্ডামলি কিছু লোকের ডাটা তুমি পিক করে নাও। কতগুলো পিক করবে? তোমার কম্পিউটেশনের যতটা তোমার কম্পিউটেশন তুমি করতে পারবে, তোমার যেটা এবিলিটি রয়েছে, ক্যাপাবিলিটির মধ্যে তুমি সেই পরিমাণ ডাটা তুমি র্যান্ডামলি সিলেক্ট করো, দিয়ে তুমি যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা উইল বি সিগনিফিক্যান্টলি ক্লোজ। তোমার অরিজিনাল যে রেজাল্টটা, সেই রেজাল্ট মানে যেটা তুমি চাইছো মাসিক গড় আয় বার করতে, সেটা তোমার অরিজিনাল যেটা তুমি যদি সমস্ত ডাটাটা কালেক্ট করতে যেটা রেজাল্ট পেতে, সেই রেজাল্টটার সঙ্গে তুমি যদি অল্প ডাটা কালেক্ট করো সেইটা সিগনিফিক্যান্টলি ক্লোজ হবে, ঠিক আছে? এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বলছে। তো দেখো এখানে এই যে স্টেটমেন্টটা আমি দিলাম, এখানে এই দুটো টার্ম ইউজ করলাম, র্যান্ডামলি আর একটা সিগনিফিক্যান্টলি ক্লোজ। এই দুটো টার্ম কিন্তু আমার এই পুরো লেকচার সিরিজটাতে কিন্তু প্রতিনিয়ত আমি ইউজ করব। সুতরাং এইটার দিকে কিন্তু আমাদের ধ্যান দিতে হবে। গুড, ঠিক আছে। এবার র্যান্ডামলি নিয়ে একটুখানি কথা বলি। র্যান্ডামলি হচ্ছে, দেখো একটা এক্সপেরিমেন্ট ধরো সিম্পল একটা এক্সপেরিমেন্টের কথা ভাবো। ধরো তুমি একটা কয়েন টস করছো। তো কয়েন টস করলে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে আচ্ছা 3 নম্বর বার গিয়ে তুমি কি হেড পাবে না টেল পাবে,
আমার মনে হয় তো কারোর কাছেই এটা একটা কোনো ডেফিনিট অ্যান্সার থাকবে না, তাই না? কারণ কেউ জানে না, কারণ হেড আর টেল একটা আনবায়াসড কয়েনের পক্ষে দুটো ইকুয়ালি প্রবাবেল। সুতরাং যদি কোনো একটা এক্সপেরিমেন্টের একটা nth ট্রায়ালে গিয়ে, এখানে 3 বললাম, 3টা আমি বলছি nth ট্রায়াল, nটা যে কোনো কিছু হতে পারে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, nth ট্রায়ালে গিয়ে কি আউটকাম হবে সেই আউটকাম সম্বন্ধে, সেই রেজাল্ট সম্বন্ধে যদি কেউ শিওর না হতে পারে, তাকেই বলা হচ্ছে র্যান্ডামলি, সেটাই হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট। ওকে, তার ট্রায়ালটাকে বলা হচ্ছে র্যান্ডামলি সিলেক্ট স্যাম্পল, ওইভাবে যদি স্যাম্পলটা আমি সিলেক্ট করি সেটাকে বলছে র্যান্ডামলি স্যাম্পল সিলেকশন। আমি এইগুলো নিয়ে কথা বলবো, যেহেতু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, আমি একটা ওভারঅল গ্লিমস দিচ্ছি, আমি তোমাদের পুরো জিনিসপত্র নিয়ে বলবো, এই র্যান্ডামলি, সিগনিফিকেন্ট এগুলো বলবো। আরেকটা দেখো, সিগনিফিকেন্টলি ক্লোজ বললাম, এই কথাটা স্ট্যাটিস্টিক্সে তুমি পাবে, কারণ যেহেতু স্ট্যাটিস্টিক্স একটা অল্প ডাটা নিয়ে কাজ করে, তাই সবসময় আমরা বলি যে এটা সিগনিফিকেন্টলি ক্লোজ টু দ্য অ্যাকচুয়াল রেজাল্ট। সুতরাং এই সিগনিফিকেন্ট কথাটা স্ট্যাটিস্টিক্সে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি তোমাদের দিই মোটিভেট করার জন্য। সেই এক্সাম্পলটা হচ্ছে, আজকের দিনে আমরা কিন্তু মোবাইল সবাই ইউজ করি, এবং আজকের মোবাইলের একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে ফেস ক্যামেরা। তোমরা দেখে থাকবে মোবাইলের ফেস ক্যামেরা। তো কি করা হয়, যখন ফোনটা প্রথম তোমরা কেনো, তখন কিন্তু মোবাইল কি করে, তোমার একটা ফেসের ছবি ওরা তুলে নেয়, বিভিন্ন ফিচার ওখান থেকে এক্সট্রাক্ট করে রাখে। এবার নেক্সট যখন তোমরা ওই ফোনটাকে, তোমার ফেসটাকে ফোনের সামনে নিয়ে আসো, তখন কি করে, প্রত্যেকবার ওই তোমার নতুন যে তোলা ছবিটা, যেটা এখন তুলছো তুমি, সেই ছবিটা ম্যাচ করিয়ে দেখে তোমার আগের যে ছবিটা তোলা আছে সে তার সঙ্গে সিগনিফিকেন্টলি ম্যাচ হলো কি না। যদি সিগনিফিকেন্টলি ম্যাচ হয়ে গেল, তাহলে ফোনটা আনলক হয়ে যাবে, এলস হবে না। তাহলে এই ফেস আনলক ফিচার্স কিন্তু স্ট্যাটিস্টিক্সের টুলের ওপর ডিপেন্ড করছে। এই রকম প্রচুর মানে এক্সাম্পল বলা যায়, যেটা কিন্তু আজকের দিনে মডার্ন এক্সাম্পল, যেটা কিন্তু স্ট্যাটিস্টিক্সটা আমরা অহরহ ইউজ করে থাকি। আরও একটা এক্সাম্পল তোমার আমি বলার চেষ্টা করছি, যে ধরো গুগল ম্যাপ। তোমরা জানো গুগল ম্যাপ ইউজ করি আমরা, কত হাজার কিলোমিটার দূরে একটা ক্যামেরা ফিট করা আছে, সেই ক্যামেরাটা আমাদের পৃথিবীর ছবি তুলছে। তুমি যদি আর্থ ভিউ করো গুগল ম্যাপে, দেখবে পুকুর, গাছপালা, বা ধরো কোনো একটা বাড়ির ছবি, সেটা যদি দুতলা বাড়ি হয় সেটা দুতলা বাড়ির মতো লাগবে, তিনতলা বাড়ি হলে তিনতলার বাড়ির মতো লাগবে, বাড়িটা যদি কীরকম ফেসিং আছে, চ্যাপটা না উইডথটা বেশি না দৈর্ঘ্যে বেশি, এই সমস্ত যে ইনফরমেশানগুলো তুমি দেখবে খুব মোটামুটি, খুব ক্লিয়ার না হলেও মোটামুটি কিন্তু তোমার বাড়ির সঙ্গে ম্যাচ করবে, তুমি যদি ঠিকঠাক করে ভিউ করো। ঠিক আছে, তো এটা কিভাবে হচ্ছে, এইটা কিন্তু স্ট্যাটিস্টিক্সের সাহায্যে হচ্ছে, সিগনিফিকেন্টলি ম্যাচ করে কিন্তু করছে। সুতরাং এখানে কিন্তু একটা হিউজ মডার্ন অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স রয়ে যাচ্ছে। সুতরাং বুঝতে পারছো আজকের দিনে স্ট্যাটিস্টিক্স শেখাটা বা জানাটা কতটা জরুরি। ঠিক আছে, তো এ তো গেল স্ট্যাটিস্টিক্স কেন পড়বো, এটার একটা ছোটোখাটো একটা এক্সাম্পল। দ্বিতীয়ত, আচ্ছা এবার আমি বলবো যে আমাদের ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্সের ইতিহাসটা একটুখানি জানা দরকার। দেখো, এটা দ্বিমত অনেকের হয়তো আছে, কিন্তু আমি অনেক জায়গাতেই পড়েছি, সেটা হচ্ছে বলে কৌটিল্যের যে অর্থশাস্ত্র, সেখানে কিন্তু এই স্ট্যাটিস্টিক্সের উল্লেখ পাওয়া যায়। কৌটিল্যের অর্থশাস্ত্রের যে বইটা, ওটার নাম হচ্ছে আইনি আকবরী। আইনি আকবরী বইতে কিন্তু এই স্ট্যাটিস্টিক্সের প্রথম উল্লেখ পাওয়া যায়। আচ্ছা, তারপর এরকম ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু বহু বড় বড় মনীষী, বহু বড় বড় ব্যক্তিত্ব, মনীষী বলবো না, বহু বড় বড় ব্যক্তিত্ব, সায়েন্টিস্ট, বহু বড় বড় স্ট্যাটিস্টিশিয়ান জন্মেছে, তারা প্রচুর প্রচুর কাজ করেছে। যেমন আর.এ. ফিশার বলে একজন ছিলেন, তারপর কার্ল পিয়ারসন বলে একজন ছিলেন, এরকম বহু খ্যাতনামা স্ট্যাটিস্টিশিয়ান কাজ করে গেছে। কিন্তু ইন্ডিয়াতে একটু কাজকর্ম কিন্তু পিছিয়ে ছিল। অনেক দেশ কিন্তু তাদের নিজেদের দেশের স্ট্যাটিস্টিক্সটা অ্যাজ এ ডিসিপ্লিন চালু করে ফেললেও ভারতবর্ষ কিন্তু বেশ খানিকটা পিছিয়ে ছিল। যে মানুষটার নাম না করলে আজকে হয়তো আমরা স্ট্যাটিস্টিক্সটা এইভাবে পড়তে পারতাম না, মানুষটার নাম হচ্ছে আচার্য প্রশান্তচন্দ্র মহালানবিশ। তিনি নিজে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেন, ফিজিক্সের প্রফেসর ছিলেন প্রেসিডেন্সি কলেজের। তো তিনি, তার বন্ধু ছিলেন হচ্ছে কার্ল পিয়ারসন এবং আর.এ. ফিশার, যাদের কাজ হচ্ছে বিশ্ববিখ্যাত স্ট্যাটিস্টিক্সের কাজ। এবং তাদের সঙ্গে তার সঙ্গে ওনার বন্ধুত্ব হয়, এবং তারপর উনি চিন্তাভাবনা করেন, উনি স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে খুব উনি একটা মোটিভেশান পেয়েছিলেন যে একটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা ইন্টারডিসিপ্লিনারি, মানে ধরো যারা ফিজিক্স নিয়ে কাজ করে, যারা বায়োলজিতে পড়াশোনা করে, যারা কেমিস্ট্রিতে পড়াশোনা করে, তারাও যে স্ট্যাটিস্টিক্সটা ইউজ করতে পারে তাদের কাজে, সেইটা সম্বন্ধে তিনি কিন্তু আঁচ করতে পেরেছিলেন, ধারণা করতে পেরেছিলেন। তাই জন্য
তিনি কিন্তু আমাদের ভারতবর্ষে প্রথম অ্যাজ এ ডিসিপ্লিনারি সাবজেক্ট হিসাবে স্ট্যাটিস্টিক্সটা তিনি প্রথম ইন্ট্রোডিউস করেন, এবং তিনি একটা সায়েন্টিফিক কমিউনিটি তৈরি করেন। ভারতবর্ষের যারা বড় বড় সায়েন্টিস্ট ছিলেন তখন সেই সময় তিনি কিন্তু তাদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করেন, যেখানে কিন্তু স্ট্যাটিস্টিক্সের একটা চর্চা হতো, একটা ডিসিপ্লিন কিন্তু শুরু হয়েছিল। সুতরাং আচার্য প্রশান্তচন্দ্র মহলানবিশের নামটা কিন্তু ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স জানতে হলে তার নামটা কিন্তু অনস্বীকার্য। আচ্ছা, এটা গেল ভারতবর্ষের ছোটোখাটো স্ট্যাটিস্টিক্সের একটা হিস্ট্রি। আচ্ছা, এবার বলি স্ট্যাটিস্টিক্স কিন্তু মেনলি দু ধরনের স্ট্যাটিস্টিক্স আছে। আমি ইন ডিটেল এগুলো নিয়ে ডিসকাস করবো পরে পশ্চাতে, এক একটা করে চ্যাপ্টার যখন শুরু করব। তাও বলি মেনলি দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে ডেসক্রিপটিভ, আরেকটা হচ্ছে ইনফারেন্সিয়াল। স্ট্যাটিস্টিক্সের দুটো ভাগ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ। দেখো ডেসক্রিপটিভ এই নামটা এসছে ডেসক্রাইব থেকে। ডেসক্রাইব মানে কি? বর্ণনা করা। তার মানে ডেসক্রিপটিভ মানে আমার যে তথ্য বা ডাটার বর্ণনা করার উপায় বা মানে উপায়। ধরো এইটার মধ্যে কী কী থাকবে? ডাটা কালেকশান থাকবে, এবং ডাটাকে অর্গানাইজ করা, এবং ডাটাকে বিবরণ করা মানে এক্সপ্রেস করা, বা টেবিলের আকারে বা কোনো গ্রাফের আকারে বা কোনো পাই চার্টের আকারে গ্রাফ মানে যে ডাটাটা আছে সেটাকে বিবরণ করা, ডেসক্রাইব করা। তো এই পার্টে কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পার্টে কিন্তু এই জিনিসপত্রগুলো হবে। ডাটা কালেকশান হবে, ডাটাটাকে অর্গানাইজ করা হবে, আমি কি কোয়েশ্চেন অ্যান্সার করতে চাইছি, আর ডাটাটাকে আমাকে শো করা মানে টেবিলের আকারে কোনো গ্রাফ, কোনো পাই চার্ট, এইসবের মাধ্যমে আমার তথ্যটাকে প্রকাশ করার যে মেথড, এগুলোকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের আন্ডারে পড়ে। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে দেখো নামটা থেকেই তুমি বুঝতে পারছো, এর মধ্যে আছে ইনফারেন্স মানে অ্যানালিসিস করা, মানে যে তথ্যগুলো তুমি কালেক্ট করলে সেই তথ্যগুলোকে অ্যানালিসিস করে ইনফারেন্স করে মেন কোয়েশ্চেনটাকে টার্গেট করা। ধরো আমি জানতে চাইছি আমাদের ভারতবর্ষের মানুষের অ্যাভারেজ হাইট কত, গড় হাইট কত, উচ্চতা কত, সেইটা কিন্তু এই যে একটা অ্যান্সার পেলাম, ধরো কিছু একটা অ্যান্সার পেলাম, সেই অ্যান্সারটা হচ্ছে আমার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের আন্ডারে পড়বে। এই যে বিবরণটা যে এতটা সিগনিফিক্যান্ট লেভেল পর্যন্ত আমার অ্যান্সারটা কারেক্ট, সেটা কিন্তু ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের আন্ডারে পড়বে। তো এই গেল একটা রাফ ইন্ট্রোডাকশন। তো আরেকটা জিনিস যেটা আমি ভাবছি বলাটা উচিত এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে কিন্তু অনেক সময় আমরা কিছু ভুল করে ফেলি, মানে মিসইউজ করি স্ট্যাটিস্টিক্সের। সেইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মানে ধরো এমনটা হতে পারে, এমন এক্সাম্পল কনস্ট্রাক্ট করা যেতে পারে, ঠিক আছে, মিসইউজটা থেকে কিন্তু আমরা দূরে থাকতে হবে। আমি বলছি কিছু একটা এক্সাম্পল তোমায় দেওয়ার চেষ্টা করি। তারাও একটা খুব স্ট্যান্ডার্ড এক্সাম্পল আছে যেটা আমি দেখেছিলাম, এটা একবার তোমাদেরকে বলি। হ্যাঁ, একটা এক্সাম্পল তোমাদের দিই, দেখো এই এক্সাম্পলটা দেখো, পাস ফেলের একটা টেবিল দেওয়া আছে। ধরো পাস আর ফেল, ঠিক আছে। আচ্ছা, এখানে পুরুষ, মেল মানে পুরুষ, আর ফিমেল হচ্ছে মহিলা, ঠিক আছে। একটা তথ্য দেয়া রয়েছে 233 মানে 233, 324 জন ফেল করেছে, 88 জন পাস করেছে, আর 194 জন মহিলা ফেল করেছেন। তো এবার এখানে যদি টোটাল করা হয়, টোটালটা হচ্ছে 557 আর 282। তাহলে এই একটা টোটাল হিস্ট্রি দেওয়া আছে, তোমার একটা এরকম তথ্য দেওয়া আছে। তো এখান থেকে যদি আমি পার্সেন্টেজ অফ কতজন পুরুষ পার্সেন্টেজ পাস করেছে সেটা যদি আমি বার করি, কী হবে? 233 ডিভাইডেড বাই 557, যেটা রাফলি হয়, ক্যালকুলেশনটা এখানে করে দেওয়া আছে, রাফলি হয় হচ্ছে তোমার 0.418, ঠিক আছে। এটা আমি একটু মার্ক করে রাখি, 0.418। সিমিলারলি তুমি যদি মহিলার পাসের হারটা তুমি যদি দেখো, সেটা পাবে হচ্ছে 88/282, 88/282, যেটা তুমি যদি ক্যালকুলেট করো ওটা পাবে হচ্ছে 0.312। এটাকেও মার্ক করে রাখি। তুমি দেখো এখান থেকে আমি চট করে বলে দিতে পারি, দেখো পুরুষের পাসের হার মহিলার থেকে বেশি,
কিন্তু দেখো এটা কিন্তু আমাদের ইমিডিয়েট একটা ইনফারেন্স, কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাইছি যে আমাদের কিন্তু এই রকম ইনফারেন্স থেকে একটু দূরে থাকতে হবে। তার কারণটা হচ্ছে আমাদের খুব খুঁটিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়াল এটাই আমার তথ্য কিনা, এর ভেতর কোনো লুকায়িত কোনো ভ্যারিয়েবল সেটা আমাদের লোকানো হচ্ছে কিনা, এর মধ্যে কোনো লুকানো ভ্যারিয়েবল আছে কিনা যেটা আমাদের এই ইনফারেন্সটাকে রং ওয়েতে রং ডিরেকশানে মুভ করতে সাহায্য করছে কিনা। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা রং ডিরেকশানে যাচ্ছি কি না সেইটা আমাদের কিন্তু খুব ভালো করে দেখতে হবে যে কোনো লুকায়িত কোনো ভ্যারিয়েবল আছে কি না। দেখে নিই নেক্সট এই একই 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 টেবিলে আমি দেখি আরেকটা টেবিল যেটা হচ্ছে ফ্যাকাল্টি ওয়াইজ মানে সাবজেক্ট ওয়াইজ একটা টেবিল দেখি, সেখান থেকেই বুঝতে পারবো যে কোনো লুকানো ভ্যারিয়েবল কীরকমভাবে এফেক্ট করতে পারে। দেখো এটা সায়েন্স সাবজেক্টস, এটা আর্টস সাবজেক্টসের জন্য একই টেবিল। সেখানে ধরো পি মানে এখানে পাস, এফ মানে ফেল, এখানেও পি মানে পাস, এফ মানে ফেল। ঠিক আছে, এখানে এম মানে মেল মানে পুরুষ, এফ মানে হচ্ছে এফই মানে ফিমেল। ঠিক আছে, তো এবার তথ্যটা লিখে ফেলা যাক একবার। 151 জন 35 জন ফেল করেছে, এর টোটাল কত? এর টোটাল হচ্ছে 186। টোটালটা হচ্ছে টোটালটা হচ্ছে 186 জন। সিমিলারলি এখানে হচ্ছে 82 জন 289, মানে আর্টস সাবজেক্টে দেখো 82 জন পাস করেছে, 289 জন পুরুষ ফেল করেছেন। তো তার মধ্যে হচ্ছে 300, তাহলে টোটালটা হচ্ছে 371। বুঝতে পেরেছ? আচ্ছা, তো এই একইভাবে যদি এটা লিখি 16 2 জন, তো টোটালটা হচ্ছে অবভিয়াসলি 18 জন। আর 72 192 264। তো এই এক্সাম্পলটা যদি আমি দেখি তাহলে আমি যদি দেখি সায়েন্সে, এখন আমি সায়েন্স আর আর্টস দুটো আলাদা আলাদাভাবে দেখবো। আগে যেমন দেখেছিলাম শুধু পুরুষ আর মহিলা দেখেছিলাম, এখন সায়েন্স আর আর্টস দেখবো। সায়েন্সে দেখবো এই পাশের হারটা হয়ে দাঁড়াচ্ছে 151 পুরুষের ক্ষেত্রে 151/186 টোটাল অ্যামাউন্ট, যেটা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস মেল স্টুডেন্টস যেটা এইটা হয় তোমার 0.812। সায়েন্সের ক্ষেত্রে যদি আমি ফিমেলটা কনসিডার করি, এটা মেল, ফিমেলটার ক্ষেত্রে কী হবে বলো তো? 16/18। এটা কিন্তু ভ্যালুটা হচ্ছে 0.889। তুমি দেখো এই ভ্যালুটা 0.889 দেখো কিন্তু বড় হয়ে গেল, এটা কিন্তু গ্রেটার দ্যান ভ্যালু। এই ভ্যালুটা কিন্তু 0.889 কিন্তু 0.812 থেকে বড়। সিমিলারলি তুমি যদি আর্টস গ্রুপের ক্ষেত্রে ক্যালকুলেট করো, তুমি দেখতে পাবে এখানেও কিন্তু আর্টস গ্রুপের ক্ষেত্রে যেটা ক্যালকুলেট করে আসছে 0.221, পুরুষদের ক্ষেত্রে এটা মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 0.273, সেটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে। সুতরাং দেখতে পাচ্ছ যদি আমি ফ্যাকাল্টি অনুযায়ী যাই, দেখছি ফিমেলের পাসের হারটা বেশি দ্যান মেল। আগে কি দেখেছিলাম? একই ডাটার উপর ভিত্তি করে আগে দেখেছিলাম যে মেলের পাসের হারটা কিন্তু বেশি। এখন দেখলাম যেই আমি সাবজেক্ট ওয়াইজ ব্যাপারটাকে দেখছি, তখন দেখতে পাচ্ছি যে না, অ্যাকচুয়ালি আমরা ভুল ইনফরমেশান পেয়েছি, ভুল ইনফারেন্স ড্র করে ফেলেছি। অ্যাকচুয়ালি 0.273 ইজ গ্রেটার দেন 0.221 এবং 0.889 কিন্তু 0.812 থেকে বড়। তার মানেটা কি হলো? তার মানেটা হলো যে একটা লুকায়িত ভ্যারিয়েবল, একটা লার্কিং ভ্যারিয়েবল বলে এটাকে স্ট্যাটিস্টিক্সের ভাষায়, একটা হিডেন ভ্যারিয়েবল, লার্কিং ভ্যারিয়েবলের প্রেজেন্স রয়েছে এখানে এই এক্সাম্পলটার ক্ষেত্রে। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও তাই, আমরা যখন কিছু একটা ইনফারেন্স করছি আমাদের খুব ভালো করে খুঁজে বার করতে হবে, আচ্ছা এই যে ইনফারেন্সটা আমি ড্র করলাম এর পেছনে এমন কোনো ভ্যারিয়েবল নেই তো যেটা অ্যাকচুয়ালি আমার ইনফারেন্সটাকে কিছুটা হলেও এফেক্ট করতে পারে, রং ডিরেকশানে আমাদেরকে চালনা করতে পারে। সুতরাং এইটা হচ্ছে একটা এক্সাম্পল যেখানে মিসইউজ অফ স্ট্যাটিস্টিক্স হচ্ছে। সুতরাং এই মিসইউজ থেকে আমাদের দূরে থাকতে হবে, ভালো করে আমাদেরকে প্রবলেমটা, সমস্যাটা বুঝতে হবে। আপাতত আমি ভেবেছি এইটুকুই এই চ্যাপ্টার, এই ইন্ট্রোডাকশান এই সিরিজটাতে আমি বলবো। এরপরে ধন্যবাদ, আমি আবার নেক্সট ভিডিওতে ফিরে আসবো।